আমি আপনার ওই দিনে সকালবেলা বের হলাম। তো আমার হচ্ছে বাসা যেহেতু এখান থেকে কাছে অ্যাম্বাসি, তো সেই ক্ষেত্রে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল 9টা 15-তে। তো আমি 8টার দিকে গিয়েছি, গিয়ে 8:30টার দিকে পৌঁছাইলাম, লাইনে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে দর্জন দর্জন করে ভেতরে ঢোকাচ্ছে। তো ঢোকানোর পরে আমার সিরিয়াল আসলো 9টা 15, যে সিরিয়ালটা ওনারা 9টার মধ্যে নিয়ে নিল আর কি। তো ভেতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে তো ফার্স্ট গুলো ওইগুলো তো সম্পূর্ণ পূরণ করলাম, পূরণ করে ফিঙ্গার টিঙ্গার দিয়ে ওয়েটিং লিস্টে ওয়েটিং রুমে আমাদের বসিয়ে রাখলো আর কি আমাকে। তো রাখার পরে আমার সিরিয়ালের জন্য আমি ওয়েট করতেছি আমার কোন কাউন্টারে দিবে। তো দেখলাম যে আমার 9টা 15 অবধি আমি একটা কোনো স্টুডেন্ট ভিসাও আমি দেখলাম না যে কেউ পেয়েছে। তো আমি 9টা 15 অবধি তিনটা ভিসা অলরেডি পেয়েছে, তিনটা হচ্ছে আমার, এটা মনে হচ্ছে B1 B2 ভিসা আর কি। দুইটা বয়স্ক লোক আর একটা বয়স্ক মহিলা, এই 9টা 15 অবধি দেখি পেয়েছে আর কি ভিসা। তো আমার সিরিয়াল আসলো। তো আমাকে কাউন্টার নাম্বার 10-এ আমাকে যেতে বললো যে আপনি কাউন্টার নাম্বার 10-এ যান। তো আমার তো ইনশাল্লাহ আল্লাহ রহমত ফুল প্রিপারেশন ছিল যে যাই হোক না কেন সম্পূর্ণ কিছু আমার জন্য ইজি হবে। তো আমার কোনো নার্ভাসনেস কোনো কিছু ছিল না। তো আমাকে ফার্স্ট কোর্স আমি গেলাম, এগিয়ে গেলাম, আমি গুড মর্নিং অফিসার বলে আমি পাসপোর্টটা I-20টা উনি বললো, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। তো তার ফার্স্ট কোশ্চেন ছিল যে মানে আমার স্পন্সরকে, আমার স্পন্সর বললাম আমার বাবা, ইভেন সে কি করে, তার মান্থলি ইনকাম কত, ইভেন সব কিছু বলার পর আমি মাঝখানে একটু অ্যাডও করেছিলাম যে আমার স্কলারশিপও আছে, ভার্সিটি আমাকে প্রোভাইড করেছে। বাহ, এটা শোনার পরে উনি ভালো ফিল হলো আমার কাছে, বললেন না ঠিক আছে। তারপর একটা কোশ্চেন বললো হোয়াই দিস ইউনিভার্সিটি। তো হোয়াই দিস ইউনিভার্সিটি এটাও আমি সম্পূর্ণ পরিপূর্ণভাবে আমি বললাম যে কেন ইউনিভার্সিটি, কি কারণে। তো ব্রিফলি আমি বললাম। তো বলার পরে উম, উনি আমাকে মানে একটু, আমার বলা শেষও হয়ে গেল। তো উনি আমাকে একটু পরে একটু ওয়েট করতেছে কি যেন মানে ডেস্কটপে উনি হচ্ছে টিপাটিপি করতেছিল। তো তার একটু পরে আমাকে বলতেছে যে আমি এই এই মানে এই পিরিয়ডে আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারতেছি না। তা আমি কি বলবো আর কি, থ্যাংক ইউ বলে আমি বললাম থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অফিসার, এটা বলে আমি বের হয়ে চলে আসলাম। উনি আমার একটা রিফিউজাল যেটা এইটা ওইটা আমার ধরায় দিল আর কি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আমার অ্যান্সারগুলো খুবই স্মুথলি ভাবে আমি দিয়েছি। ইভেন মানে আস্তে ধীরে মানে কোনটা কিভাবে পয়েন্ট আউট করে ইভেন আমি সম্পূর্ণ ব্রিফলি বলছি। তো বলার পর কি যেন উনি থিঙ্কিং করলো আর কি কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য। তারপরে বললো যে সরি, আই ক্যান নট অ্যাপ্রুভ ইউর ভিসা দিস টাইম। তো স্লিপটা ধরায় দিল, আমি বের হয়ে চলে আসলাম। তো আমি আসলে মানে আমি বুঝলাম না কি কারণে, কিভাবে মানে রিফিউজালটা আমার আসলো আর কি। মানে আমি টোটালি সারপ্রাইজ। আর আমি যতটুকু দেখেছি ওই মানে F1 F2 দেখলাম কাউরে ভিসা দেয়নি আর কি স্টুডেন্টদের, আমার ওই 9টা 20 30 পর্যন্ত। তো আমি জাস্ট দেখলাম তিনটা লোক ভিসা পেয়েছে, তার মধ্যে দুইটা বৃদ্ধ আর একটা হচ্ছে বৃদ্ধ মহিলা। So আমি জানি না ভিসার ইস্যু কম নাকি, মানে কি কারণে এখন অ্যাম্বাসি এরকম করতেছে, ট্রাম্পের কারণে আরো স্ট্রিক হয়ে গেল কিনা। আমি টোটালি সারপ্রাইজ এই বিষয়টা। কাফি ভাই, হ্যালো। শুনতে পাচ্ছি আপনার এক্সপিরিয়েন্স নোট করতেছিলাম। এখন বিষয় হচ্ছে যে আপনার কাছে কি মনে হচ্ছে যে কি কারণে এটা হতে পারে? আসলে আমার কাছে মনে হচ্ছে
আহ, হয়তো তারা ভিসা দিচ্ছে না। হুম, কারণ আমি থাকা পর্যন্ত আমি একটাকেও দেখলাম না যে F1 এর কিংবা F2 ভিসা পেয়েছে। আমার সামনে আর একটা মানে F1 F2 ছিল, তাদের একটা বেবিও ছিল। তো আমি দেখলাম ওনারা খুবই সুন্দর করে অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ, ওই আপুটা খুবই স্মুথলি অ্যান্সার দিচ্ছে। আমি ভাবছি যে ওনার হয়ে যাবে। মানে উনি, ওনার কনফিডেন্স বলেন, ওনার সব কিছুই বলেন। ইভেন উনিও স্কলারশিপ পাওয়া ইউনিভার্সিটি থেকে। আহ, আমার কাছে মনে হলো যে ওনারা পেয়ে যাবে। কিন্তু লাস্টে ওনাদেরকে বেশ কয়েকটা প্রশ্ন জিজ্ঞাইছে। তো জিজ্ঞানোর পরে ওনাদেরকে রিফিউজাল লেটারটা দিয়ে দিছে। মানে আমি পুরো সারপ্রাইজ। আমি কিন্তু তখনও নার্ভাস না। আমি মানে একটা মানে সেকেন্ডের জন্য নার্ভাস ছিলাম না। আমি জানি আমাকে কি অ্যান্সার করতে হবে। ইভেন যে প্রশ্ন করবে কিংবা যে কোনো প্রশ্ন করবে, আমি এটা অ্যান্সার করে আসতে পারবো। তো আমার পরে আসলো, তো আমার এই যে এই কাহিনীটা হলো। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওরা এখন ভিসা দিচ্ছে না আর কি। মানে F1 স্টুডেন্টদের জন্য নিচ্ছে না, F1 F2। ওরা বেশি মানে B1 B2-তে ফোকাস করতেছে, আমার ক্ষেত্রে যেটা ধারণা আর কি, তাদেরকে দিচ্ছে। মানে আমি যতটুকু দেখেছি বৃদ্ধদেরকে দিচ্ছে। ইভেন আবার আমি এর মাঝখানে আর একটা কথা, একটা দেখি সরকারি কর্মকর্তা কর্মচারী ওরাও আসছে। সরকারি পাসপোর্ট আর কি, ওদেরকেও দেখি রিফিউজাল করে দিয়েছে ফ্যামিলি ভিসাতে। ওদের আপনার মোটামুটি অনেক দেশ ঘোরা। আমি কথা বললাম তো। তো বুঝতে পারলাম যে না, ওদের অনেক দেশ ঘোরা, ওরাও কনফিডেন্স ছিল যে ওদেরও হয়ে যাবে আর কি। তো ওদেরকেও দেখি না করে দিছে। তো আসলে আমি নিজেও এখন কনফিউজ যে আমাকে কেন, মানে কি কারণে আমাকে ভিসা দেয়নি, কিংবা আমার লাকে প্রবলেম ছিল না কি কারণে। মানে আমি মানে টোটালি সারপ্রাইজ যে রিজনটাকে আমি নিজে খুঁজে পাচ্ছি না। আমি যদি আচ্ছা, অন্য যে কাউন্টার গুলো ছিল সেই কাউন্টার গুলোতে কি ভিসা হচ্ছিল? অন্য যে কাউন্টার ছিল না, তিনটা কাউন্টারে নিচ্ছিল, তিনটার থেকে দুইটাতে ভিসা হচ্ছিল। আমি দেখলাম আমার কাউন্টার ছাড়া বাকি যে দুইটা, ওরা একজন একজনকে দিছে। আর আমার কাউন্টার হচ্ছে প্রথমে, আমি যখন প্রথমে ঢুকি আর কি, মানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগে, তখন দেখলাম যে একজনকে ভিসা দিছে। এরপর মানে তারা বয়স্ক, তিনটা দেখেছি, তিনটাই বয়স্ক। হুম। তো এছাড়া আমি আর কখনো মানে দেখলাম না আর কি। ওইটুকু পর্যন্ত সময় আমি দেখিনি যে F1 F2 কিংবা মানে কোনো ভিসা আর কি আমি পেতে দেখিনি। তো আপনার কি মনে হয় যে আমাদের কোনো গ্যাপ ছিল যে কারণে আপনার ইন্টারভিউতে কিংবা আপনার ভিসা না হওয়ার একটা রিজন হতে পারে? না, আমার তো সেরকম কোনো কিছু মনে হয় নাই। ইভেন আমি নিজের প্রতিও অনেক কনফিডেন্স ছিলাম যে না, উম, মানে আই ক্যান ডু দিস। হ্যাঁ, আমি মানে মানুষ তো ঘাবড়ায় আর কি, একটু অ্যাফ্রেড হয়ে যায় ওই টাইমে, নার্ভাস হয়ে যায়। মানে আমার এক সেকেন্ডের জন্য আমার এরকম মনে হয়নি যে আমি নার্ভাস আছি, কিংবা আমার মানে আমার ইন্টারভিউ দিতে হবে, আমাকে কি না কি বলতে হবে। হ্যাঁ, মানে আমার এরকম কোনো কিছুই ফিল হয়নি। মানে আমি সিম্পলি ভাবে গিয়েছি, আমি সিম্পলি অ্যান্সার করছি। হুম। ইউজুয়ালি সাধারণত সবারই নার্ভাসনেসটা কাজ করে, আপনার না কাজ না করার পেছনে রিজন কি? আসলে উম, আমি আমার প্রিপারেশন, আমি মনে করি আমার ওয়েল প্রিপারেশন ছিল। তারপরে তারপর আপনাদের তো গাইডলাইন ছিল আর কি। হ্যাঁ, আপনারা যেভাবে মানে গাইডলাইন করেছেন, আমি তারপরে ইন্ডিভিজুয়ালি মকও দিয়েছি আপনাদের অফিসে গিয়ে। হুম। তো মানে যে ইনভায়রনমেন্টটা, ইউএস এর ইনভায়রনমেন্টটা, ওইটা আমি কিন্তু আপনাদের অফিসে গিয়ে পেয়েছি। তারপরে আপনাদের যে গাইডলাইন্স, তো ওভারঅল সবকিছু মিলায়ে আমার কাছে, আমার নিজের কাছে কনফিডেন্স ছিল যে উম, যে না, মানে ভালো কিছু হবে আর কি। তো তারপরে এই তো এই অবস্থা এখন। মানে আমি নিজেও এখন ফাইন্ড আউট করতে পারতেছি না যে কেন আমাকে রিজেকশন করা হলো, কিংবা কোন ইস্যুতে ভিসা দিচ্ছে না এম্বাসি, নাকি আমার কোনো ল্যাকিংস ছিল।
হুম, তো আমি এই জিনিসগুলা নিয়ে মানে এখন একটু ফাইন্ড আউট করতেছি যে কি কারণে। তো এখন তো আমি তো আপনাদের কাছে মানে যেহেতু আপনারা অভিজ্ঞ, এইটা নিয়ে অনেক দিন যাবত আছেন, তো আসলে আপনাদের কাছে আমি পরামর্শ নিতে যাচ্ছি আমার মানে কি কারণে এরকম হয়েছে, ইভেন আমার নেক্সট স্টেপটা কি হবে, ইভেন কিভাবে কাজ করলে আমার নেক্সট যে অ্যাটেম্পটা ওইটাতে যাতে ইনশাল্লাহ ভালো কিছু হয়। আপনার ইউনিভার্সিটি ছিল কোনটা? প্যাসিফিক স্টেট ইউনিভার্সিটি, লস অ্যাঞ্জেলসের। প্রাইভেট ইউনিভার্সিটি? এটা প্রাইভেট ইউনিভার্সিটি, হ্যাঁ প্রাইভেট ইউনিভার্সিটি, নন প্রফিট ইউনিভার্সিটি আর কি। স্কলারশিপ ছিল কেমন? স্কলারশিপ ছিল আমার 10% আর কি। আমার 7,810 টাকা ছিল আমার টোটাল টিউশন ফি, তার মধ্যে 10% আপনার 800 টাকা কাটা যায় আর কি। তো আটশো আটশো টাকা পার কোয়ার্টারে আমার হচ্ছে স্কলারশিপ ছিল। আমার টোটাল 7,000 টাকা পে করতে হতো আর কি ইউনিভার্সিটিতে, মানে পার ইয়ার। ওকে, যদি আমরা স্পেসিফিক ভাবে বলতে যাই যে আসলে কি কারণ রিজেকশন, এটা আসলে বলা খুব মুশকিল। বাট আপনার ইউনিভার্সিটি চুজের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। প্রাইভেট ইউনিভার্সিটি, স্কলারশিপ, হ্যাঁ, এই ব্যাপারগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি কি ছিল? আমার তো ইংলিশ প্রফিসিয়েন্সি, আমার তো মানে প্রিভিয়াস ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা, আমার ব্যাচেলর ইংলিশ। সো আমার ইংলিশ জাস্ট ইউনিভার্সিটির প্রফিসিয়েন্সি ছিল আর কি। ওকে, সো এখন আপনার এই প্রোফাইল নিয়ে এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করতে হবে, নাম্বার ওয়ান। ওকে। নাম্বার টু হচ্ছে এই মুহূর্তে আপনাকে এম্বাসি ফিটা জমা দিয়ে দিতে হবে। হুম হুম। কারণ রিফিউজ ডেটটা পাওয়ার জন্য অনেক আগে থেকে, এটা তো আসলে আপনি জানেন যে রিফিউজ ডেটটা পাওয়াটা একটু টাফ। রাফ। সো জি। হ্যাঁ, সো আগে থেকে আপনাকে এম্বাসি ফিটা জমা দিয়ে কন্টিনিউ এটা নিয়ে কাজ করতে হবে। রেগুলারলি আপনি ডেটটা মনিটরিং করতে হবে। অ্যান্ড আচ্ছা। থার্ড হচ্ছে আপনাকে যত দ্রুত পসিবল একটা হুম হুম। পাবলিক ইউনিভার্সিটি, ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা আচ্ছা। এই তিনটা কাজ আমার মনে হচ্ছে আপনার জন্য এখন আমরা সাজেস্ট করতে পারি। আর ইএসসি চুজ, ইউনিভার্সিটি চুজের ব্যাপারে হচ্ছে আসাদ চৌধুরী স্যার আছেন এখানে, স্যার কথা বলবো আপনার সাথে। ওকে? হুম হুম। আচ্ছা, এই যে ইউনিভার্সিটির চুজের ক্ষেত্রে রিফিউজাল হয়ে গেলে, সেই ক্ষেত্রে আমি যদি ইউনিভার্সিটি চেঞ্জ করি সেক্ষেত্রে কি মানে কোনো প্রবলেম হবে? মানে যখন আমি আবার মানে ইন্টারভিউতে দিতে যাব, তো সেই ক্ষেত্রে কি কোনো নেগেটিভ রোল কিংবা নেগেটিভ এফেক্টেড পড়তে পারে নাকি, যে আমি কেন ইউনিভার্সিটি চুজ করলাম? যে আমার তো আগে ছিল এইটা, আমার রিফিউজাল যে ইউনিভার্সিটিটা ছিল সাপোজ প্যাসিফিক স্টেট ইউনিভার্সিটি, এখন যদি আমি আর একটা ইউনিভার্সিটি চুজ করতে যাই সেক্ষেত্রে কি কোনো মানে নেগেটিভ ইমপ্রেশন পড়তে পারে কি না? আপনি যেটা বললেন, আপনি যদি বেটার ইউনিভার্সিটি, বেটার অপশন চুজ করেন তাহলে এটা আপনার প্রোফাইলের জন্য ভালো, এটা কোনো ইস্যু হবে না। আপনি লজিক্যাল রিজন দিবেন অবশ্যই। যদি আপনি এখন ইউনিভার্সিটি চেঞ্জ করেন, হুম। ভালো একটা অপশন পান, তাহলে আপনি তখন ভিসা অফিসারকে বলবেন যে অফিসার, আমি এই ইউনিভার্সিটিতে এই ফ্যাসিলিটিস গুলো পাইতেছি, এই জন্য আমি ইউনিভার্সিটি রিসার্চ করে দেখছি যে এই ইউনিভার্সিটিটা আমার জন্য বেশি ভালো হবে, হ্যাঁ এই জন্য আমি ইউনিভার্সিটিটা চুজ করছি। আপনাকে এগুলা, আপনার যে কথাগুলো বললেন এগুলো আমরা মেক করে দিব। কিভাবে আপনার বর্তমানে আপনি যে ইউনিভার্সিটিতে এখন যেতে চাচ্ছেন ওই ইউনিভার্সিটিটা কিভাবে আপনাকে বেটার করা যায়, ভিসা অফিসার কাছে ইমপ্রেশনটা বেটার আনা যায়, সেই ব্যবস্থা আমরা করব। জি জি জি। আপনার কি কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি আছে? আমার মানে ইউনিভার্সিটির, আমার ইংলিশ মিডিয়ামের, তো আমার ইংলিশ মিডিয়ামের ইউনিভার্সিটির প্রফিসিয়েন্সি আছে। আচ্ছা, আপনি কিন্তু চাইলে আমাদের ডিলিং এর কোর্স হয়, হ্যাঁ যে কোর্সটা অনলি 5,000 টাকা,
ওই কোর্সটা যদি আপনি 7 থেকে 10 দিন রেগুলার ক্লাস করেন, তারপর যদি আপনি একটা ডিউলিঙ্গোর এক্সাম দেন, ওইটাতে মাত্র $65 মতো লাগে, 7,000 টাকা মাত্র ডিউলিঙ্গোর রেজিস্ট্রেশন ফি। আপনি যদি ডিউলিঙ্গোতে 105-এর উপরে যদি স্কোর তুলতে পারেন, 5, 10, 15, 20, ইউএস এর প্রায় 70% ইউনিভার্সিটিতে আমরা আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবো। না, দুলিঙ্গ আমার এগুলো তোলা যাবে, এগুলো ইনশাল্লাহ সমস্যা হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনি আমাদের কোর্সটা করেন, শর্ট কোর্সটা করেন। এখানে আপনাকে সবকিছু মানে যত টিপস এন্ড ট্রিক্স আছে ডিলিঙ্গোর অ্যাটলিস্ট 110 তোলার, এগুলো আপনি পাবেন এখানে। আপনি কোর্সটা করে আপনি দ্রুত ডিলিঙ্গো এক্সামটা যদি দিয়ে দেন, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। এর মধ্যে আমরা আপনার জন্য ইউনিভার্সিটি সিলেক্ট করি, আপনার যে প্রিফারেবল প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামের উপর আমরা বেস করে আমরা আপনার প্রোফাইল নিয়ে কাজ শুরু করে দিই। আপনি এর মধ্যে আপনি ডিলিঙ্গো প্রিপারেশনটা নিয়ে ডিলিঙ্গো এক্সামটা দিয়ে দেন। আচ্ছা, এটা হলো সবচেয়ে বেস্ট সলিউশন। হ্যাঁ, আপনার প্রোফাইলের জন্য, আপনার সিচুয়েশনের জন্য, আপনি যে কারেন্ট সিচুয়েশনে আছেন। হুম। না, আসলে আমি এখনো বুঝতে পারতেছি না যে আমার ভিসাটা রিজেকশন কেন হইলো। এটা আমার সামটাইমস হয়, এটা আসলে লাকও অনেক সময় ফেভার করে না। অনেকে আপনি হয়তো ভালো ইন্টারভিউ দিচ্ছে, তারপর আপনাকে ভিসা দেয় নাই। আবার অনেকে দেখবেন যে আপনার থেকে খারাপ ইন্টারভিউ দিচ্ছে কিন্তু ওদের ভিসা হয়ে গেছে। সো লাকও একটা ম্যাটার করে ইউএস এর ভিসার ক্ষেত্রে। এখন যেটা হয়েছে ভাই, ওইটা নিয়ে যদি আপনি টেনশন করেন, তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না। টেনশন তো আপনার ভাই আমি তো তারপরেতেই করি না। যখন আমার হ্যাঁ, রিফিউজ করে দিছে, তখন তো আমি তাকে হাসি মুখে থ্যাংক ইউ বলে আমি আসছি। হুম। তো আমি এটাই ফাইন্ড আউট করতে পারতেছি না যে আসলে আমার ল্যাকিংসটা কোথায় ছিল, প্রবলেমটা কোথায় ছিল। হয়তোবা আমি কোনো মিস্টেক করেছি, কিংবা কোনো কিছু হয়েছে, তো এমন কিছুর জন্য তো সে আমাকে রিজেক্ট করবে। আপনার ডিএসটা কে করছিল? ডিএস তো আমিই করেছিলাম। আচ্ছা, ডিএসটা আমাকে কিংবা কাফি স্যারকে পাঠিয়ে দেন ডিটেলস গুলা। ঠিক আছে, আমি পাঠাই দিব না। হ্যাঁ, আর আপনি উনি যদি আমার ফার্স্টে, আমার হচ্ছে আপনার ওই I-20 পাসপোর্ট দেখে উনি আমার ফার্স্টে এই কোশ্চেন জিজ্ঞাসে যে আমার স্পন্সর নিয়ে। হুম। অন্য কোনো কিছুই না। তা আমি তো ফুরফুরা মেজাজে ছিলাম যে আমার স্পন্সরকে আমি এটা সুন্দর মতো বলে হয়তো বা আমাকে আর কোনো কোশ্চেন করবে না। হুম। যেহেতু আমার ডিরেক্ট স্পন্সরে জিজ্ঞাসে, তো আমি ওইভাবে সুন্দর করে গুছিয়ে অ্যান্সার দিছি। তো লাস্টে আমি এটাও অ্যাড করেছি যে আমি স্কলারশিপও পেয়েছি, জাস্ট আরো মেক শিওর করার জন্য যে না, স্কলারশিপের কথা বললে হয়তো বা ওনার আরো একটা পজিটিভ ইমপ্রেশন পড়তে পারে। তো তারপরে উনি দেখলাম পজিটিভ ভাইবই ছিল তখন পর্যন্ত। তো হোয়াই দিস ইউনিভার্সিটি, ওটাও আমি ভালো করে অ্যান্সার করছি। তো তারপরে কিছুক্ষণ পরে উনি বলতেছে যে না, আমি এই টাইমে মানে তোমারটা আমি একসেপ্ট করতে পারতেছি না, সরি। সবকিছুই পজিটিভ ছিল আর কি। যাই হোক ভাই, আল্লাহ ভরসা। এখন আমরা সামনে কিভাবে আমরা এটাকে পজিটিভ করা যায় সেই চিন্তাই আমাদের এখন করতে হবে। আমরা আপনার প্রোফাইল নিয়ে, আমি কাফি স্যার আছি, দুইজন আছি আমরা, ইনশাল্লাহ আমরা আপনার প্রোফাইলটা নিয়ে ভালোভাবে কাজ করব, ভালো একটা ইউনিভার্সিটি দিব, ভালোভাবে একটা প্রিপারেশন দিব। ইনশাল্লাহ এইবার ভালো কিছু হবে। ইনশাল্লাহ। তাহলে আমার এখন কি কাজ হবে? আপনার দুলিঙ্গটা দিতে হবে জি, এখন। আপনার ট্রেনিং দিতে হবে। আপনি যদি কোর্সটা করতে চান, আপনার জন্য বেস্ট হবে। হ্যাঁ, আমি এটা বলতে পারবো যে না, আপনি ডিলিভারি টু জেড সম্পর্কে আপনার একটা ভালো একটা আইডিয়া পাবেন। আমাদের সামনে লাইভ মক ইন্টারভিউ এক্সাম, যেটা মেইন এক্সামের মতো ওই এক্সাম দিতে পারবেন। আমি কাবি স্যার মনিটরিং করবো, টিচার থাকবে, টিচাররা দেখবে আপনি কোন জায়গায় ভুল করতেছেন, ওই মিস্টেক গুলা ফাইন্ড আউট করে দিবে, আপনাকে বলবে, আপনি ঠিকঠাক করে আপনি যখন মেইন এক্সামটা দিবেন তখন আপনার ইজিলি 110+ আসবে ইনশাল্লাহ। আচ্ছা, দুলিঙ্গ দেওয়ার পরে হচ্ছে তারপরে আমি আবার নতুন ভার্সিটিতে অ্যাপ্লাই করব। হ্যাঁ, 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 এগুলো আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, তাহলে তাহলে আমি আপনি আমাকে নক দিয়েন, কালকে আমি সব ডিটেলস দিয়ে দিব আপনাকে।
কিংবা রাতেই নক দিয়ে আমি ডিটেলস দিয়ে দিব, আপনি কালকে থেকেই ডিলিগর ক্লাসটাতে জয়েন করেন। হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না একদিন আর কি। আমি চাইতেছি যে আপনি যারা একটা দিন আপনার সময় নষ্ট না হয়। না, সময় নিষ্ঠ তো আমি করতেও চাইতেছি না। হ্যাঁ, আপনি আমাকে নক দিয়ে একটু আচ্ছা, এমন কি কোনো ইয়ে আছে যে আমি কি, মানে আমার তো বাংলাদেশ ছাড়া যদি আমি অন্য জায়গা থেকে গিয়ে দাঁড়াই, তো সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে নাকি? সাপোজ থাইল্যান্ড থেকে। কোনো প্রবলেম নাই। আপনি যদি চান আপনাকে আমরা ওই ব্যবস্থাই করবো। আপনি মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই, সৌদি আরব, হ্যাঁ, শ্রীলঙ্কা, যে কোনো দেশ থেকে আপনি যে দেশ থেকে দাঁড়াতে চাবেন আপনি ওই দেশ থেকে দাঁড়াতে পারবেন। কিন্তু এই যে দেশ থেকে দাঁড়ান ওই দেশের সবার প্রথম কাজ হলো আমাদের ইউনিভার্সিটি সিলেক্ট করা, ভালো একটা ইউনিভার্সিটি। আপনার ডিলিং স্কোর আনা, এগুলো হলো আগের কাজ। তারপর আমরা যেটা ভালো হয় আমরা সেটাই করবো। আপনি যে কোনো দেশ থেকে দাঁড়াতে পারবেন, সেই ব্যবস্থা আমরা করে দেবো। না, আমার ফ্রেন্ড একটা হচ্ছে, ও সিঙ্গাপুর থেকে গেছিল। হ্যাঁ, কিন্তু ওকে ওইখানে দাঁড়াতে দেয় নাই। আচ্ছা, যাই হোক, এটা আমি আপনার পরে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।